হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে এমন একটি মুভি এক্সপ্লেইন করব যে মুভি দেখে অনেকেই কান্না করেছে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান মুভি রাজকুমার। এই মুভিতে শাকিব খান অন্য সব মুভি থেকে বেস্ট অভিনয় করেছে। মায়ের প্রতি সন্তানের যে গভীর ভালোবাসা সেটাই দেখানো হয়েছে এই মুভিতে। শেষের সিন দেখে চোখের পানি ধরে রাখতে নাও পারেন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখি সাদ্দাম ও তার বন্ধুকে। সাদ্দাম তার বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছিল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, কিন্তু মাঝ রাস্তায় তাদের বাইক নষ্ট হয়ে যায়। তবে ওই দিকে তো সাদ্দামের যেতেই হবে, কারণ সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে। এমত অবস্থায় সাদ্দাম তার বন্ধুকে বলে, তুই তো তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস, তো কি নিয়ে যাচ্ছিস? সাদ্দাম বলে, কিছুই তো নিয়ে যাচ্ছি না। তখন তার বন্ধু সাদ্দামকে পরামর্শ দেয় খেজুরের রস নিয়ে যাওয়ার জন্য। আর তাই সাদ্দাম রস পাড়ার জন্য গাছে ওঠে। সে যখন রস পাড়তে যাবে তখন বাড়ির মধ্যে থেকে সাপ বের হয়ে সাদ্দামের দিকে ফেনা তোলে। সাদ্দামকে বলে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, নড়িস না, আমি মামাকে ডেকে আনি। এরপর সাদ্দামের মামা বন্দুক নিয়ে উপস্থিত হয় সেখানে। আর এই দৃশ্য দেখার জন্য শত শত লোক হাজির হয় সেখানে। বলে রাখি, এখানে সাদ্দামের মামা হলো শাকিব খানের বাবা, শাকিব খানের ফুফাতো ভাই হলো সাদ্দাম। যাই হোক, মামা যখন ভাগ্নিকে বাঁচানোর জন্য বন্দুক তোলে তখন মামার হাত কাঁপতে থাকে। এমন সময় সবাই বলতে থাকে একমাত্র স্যাম ভাই পারবে বন্দুক নিশানা করে সাপটিকে মারতে। এটা বলতে বলতেই সেখানে উপস্থিত হয় রাজকুমার সিনেমার হিরো শাকিব খান। এই মুভিতে শাকিব খানের নাম থাকে স্যাম, তাই আমরা স্যাম বলে ডাকবো। যাই হোক, তার বাবার হাত থেকে বন্দুক নেয় আর সাপ বরাবর নিশানা করে। উপস্থিত সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক এই সময় স্যাম তার বাবাকে ব্ল্যাকমেইল করে বলে, আমি সাপটিকে উড়িয়ে দিব, কিন্তু তার আগে আমার একটা কথা দিতে হবে। আমার আমেরিকায় যাওয়ার জন্য 50 লাখ টাকা দেবেন। ওই থেকে সাদ্দামের জীবন যায় যায় অবস্থা। স্যামের বাবা বেশি কিছু না ভেবে বলে, আগে তুই সাদ্দামকে বাঁচা, আমি তোকে 50 লাখ টাকা দিব। বন্দুক তাক করে সাপটিকে মেরে ফেলে আর সাদ্দাম এই যাত্রায় বেঁচে যায়। তারপর রাতে পরিবারের সাথে একসাথে বসেছিল। এমন সময় স্যাম তার বাবাকে বলে, আব্বা, আমার আমেরিকা যাওয়ার জন্য 50 লাখ টাকা দেন। তখন স্যামের বাবা বলে, আমি তোমাকে 50 লাখ টাকা দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত একটাই, আমেরিকায় যেতে পারবা না, অন্য যে কোনো দেশে যাও। তখন স্যাম বলে, আব্বা, আমার আমেরিকাতেই যেতে হবে। কথাটা শুনে স্যামের বাবা কড়া ভাষায় বলে, তুমি যদি আমেরিকায় যাও তাহলে আমার এই সব সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এখন তুমি চিন্তা করে দেখো কি করবে। কিছুক্ষণ চিন্তার পর স্যাম বলে, ঠিক আছে, আমার কোনো সম্পত্তি লাগবে না, যে কোনো মূল্যে আমার আমেরিকাতে যেতেই হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনার মাথায় উকি দিচ্ছি, তাই না? স্যাম কেন এত বাধা অতিক্রম করে আমেরিকায় যেতে চায়? আসলে আমেরিকায় স্যামের আছেটা কি? এই সব প্রশ্নের উত্তর একটু পরেই জানতে পারবেন। ততক্ষণ ধৈর্য সহকারে শুনতে থাকুন। শর্ত সাপেক্ষে যেহেতু স্যামের বাবা স্যামকে 50 লাখ টাকা দিছে, তাই সে এখন আমেরিকা যাওয়ার জন্য দালাল ধরে। দালাল বলে, এই মুহূর্তে আমেরিকা যাওয়া সম্ভব না, একটা উপায় আছে। সেটা কি? আমেরিকান একটা মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে আমেরিকা এম্বাসি তোমাকে ভিসা দিবে। এ কথা শুনে স্যাম কোনো চিন্তা ছাড়াই আমেরিকান মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কারণ তো একটাই, যে কোনো মূল্যে আমেরিকায় যেতে হবে। তারপর দালাল স্যামের বিয়ের ব্যবস্থা করে, আর বিয়েটা হয় এই সিনেমার বিদেশি নায়িকার সাথে, নাম থাকে জুলি। আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? প্রশ্নটা হলো, জুলি একজন আমেরিকান নাগরিক হওয়া সত্ত্বেও কেন একজন বাংলাদেশি অচেনা ছেলেকে বিয়ে করতে চান? তাহলে উত্তরটা জানা যাক। জুলি মূলত একজন আমেরিকান মেয়ে। সে বাংলাদেশে একজন প্রবাসী খালেদ নামে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু খালেদ ছেলেটা একদমই ভালো ছিল না। সে আমেরিকার ড্রাগসের বিজনেস করত, এমনকি জুলির বাসায়ও ড্রাগস এনে একদিন হঠাৎ পুলিশ জুলির বাসায় রেড দেয়। পুলিশ ড্রাগসের একটা চালান পায়। পুলিশ জুলিকে থানায় নিয়ে যায় এবং $10,000 জরিমানা করে। তারপর খালেদের সাথে ব্রেকআপ করে। কিন্তু এই জরিমানার টাকা ম্যানেজ করার জন্য সে স্যামকে বিয়ে করে। এটার মাধ্যমে দুইজন থেকে সুবিধা নেয়। স্যামের উদ্দেশ্য আমেরিকায় যাওয়া, আর জুলির উদ্দেশ্য বিয়ের শর্ত স্যামের থেকে $4,000 নেওয়া। তারপর তাদের বিয়ে হয়ে যায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করে। সেগুলো ছবি তো এম্বাসিকে দেখায়। এম্বাসি মনে করে সত্যি তাদের বিয়ে হয়েছে। অবশেষে স্যাম আমেরিকার
ভিসা পেয়ে যায়। এরপরে আমেরিকা চলে আসে। তাকে রিসিভ করে বাংলাদেশের এক দালাল। তিনি আগে থেকে আমেরিকায় থাকেন, নাম তার সিগন্যাল। সে স্যামকে তার বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু সে বলে, আমার বিয়ে করার বউ জুলির বাসা থাকতে আমি আপনার বাসায় কেন যাব? তখন সিগন্যাল বলে, ওরে পাগল, ও তো তোমার নামের বউ এবং ও কি তোমায় আর বাসায় থাকতে দিবে? এ কথা শুনে স্যাম বলে, আমি জুলির বাসায় যেতে চাই, আপনি আমাকে জুলির বাসায় নিয়ে যান। যারও হোক, ও তো আমার বিয়ে করা বউ। তারপর সিগন্যাল স্যামকে জুলির বাসার সামনে নামিয়ে দিয়ে হাওয়া হয়ে যায়। স্যাম জুলির বাসার সামনে নেমে পরিচিত হয় বাসার মালিকের সাথে। জুলির বাসার মালিক মূলত একজন বাংলাদেশি। বাড়ির মালিক যখন জানতে পারে স্যাম বাংলাদেশ থেকে এসেছে, তখন সে নাক ছিটকে চলে যায়। আসলে যদিও সে একজন বাংলাদেশি, তারপরও তার বাংলাদেশিদের প্রতি আলাদা একটা ক্ষোভ থাকে। আর এই ক্ষোভ কী কারণে তৈরি হয়েছে তা জানতে পারবেন একটু পরে। এরপর স্যাম জুলির দরজায় নক করলে বাইরে বের হয়ে আসে জুলি এবং বলে, তুমি এখানে কেন এসেছো? তখন সে বলে, আমার তো আসলে আমেরিকায় পরিচিত কেউ নেই। মোট কথা স্যাম এখানে একটু নরম হয়ে যদি সিম্পাথি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। জুলি স্যামকে স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দেয়, আমি তোমাকে আমার বাসায় একদিনের জন্য থাকতে দেব না, তুমি এখান থেকে চলে যাও, আর তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এ কথা বলেই দরজা বন্ধ করে দেয়। কিন্তু সে তো হাল ছাড়ার পাত্র নয়, যে কোনো উপায়ে আমাকে এখানে থাকতেই হবে, জুলির বাসায় আমাকে জায়গা করে নিতে হবে। এই বলে সে বাইরে কনকনে শীতে বসে থাকে। কিছুক্ষণ পর জুলি জানালা দিয়ে দেখতে পায় সেখান থেকে না যেয়ে বাইরে তুষারের মধ্যে বসে আছে। এটা দেখে তার মনটা একটু নরম হয়। হাজার হলেও মানুষ, তাই সে স্যামের কাছে আসে এবং বলে, আমার রুমমেট 20-25 দিনের জন্য বাইরে গেছে, আমি তোমাকে একদিনের জন্য থাকতে দিতে পারি, তবে অবশ্যই তোমাকে কাল চলে যেতে হবে। স্যাম তাতে রাজি হয়ে যায়। দিন সেই বাংলাদেশি বাড়ির মালিক জুলির কাছে বাড়ির ভাড়া নিতে আসে, কিন্তু জুলি কিছুদিন সময় চায়। তখন বাড়ির মালিক বলে, গত 2 মাসের বাড়ি ভাড়া বাকি, আমি আর কোনো সময় দিতে পারবো না, আজকে আমাকে টাকা দিতেই হবে। তখন স্যাম এই কথাগুলো শুনে গত 2 মাস সহ আগামী মাসের $3600 বাড়ির মালিককে দেয়। স্যামকে টাকা দিতে দেখে বাড়ির মালিক অবাক হয়। এরপর জুলি স্যামকে চলে যেতে বলে। তখন সে বলে, আমি দেশ থেকে আসার সময় $4000 নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে $3600 আমি তোমার বাড়ির মালিককে দিয়ে দিলাম। এখন আমার কাছে আছে মাত্র $400। $400 নিয়ে আমি এখন কোথায় যাব? আর তাছাড়া আমি তো এখান থেকে তোমার কোনো ক্ষতি করছি না, তাই আর কয়টা দিন থাকি, তারপর চলে যাব। কথাগুলো শুনে জুলি বলে, আমার রুমমেট আসলে তোকে টাকা দিয়ে দিব। এরপর শুরু হয়ে যায় স্যামের আসল কাজ। মানে ওই যে প্রথমে বলেছিলাম যে এত কিছু ত্যাগ করে কেন আমেরিকায় আসতে চায়, আমেরিকা আসলে কি তার উদ্দেশ্য। চলুন তাহলে সেই প্রশ্নের উত্তর এখন দেওয়া যাক। আসলে ছোটবেলা থেকে তার বাবার কাছেই স্যাম বড় হয়েছে। তার বয়স যখন 2 বা 3 তখন তার মা স্যামকে ছেড়ে আমেরিকায় এসেছে, কিন্তু কেন তাকে ফেলে আমেরিকা চলে এসেছিল সেটা আজও জানে না। তাই সে তার একমাত্র মাকে খুঁজতে এই 1000 মাইল পাড়ি দিয়ে আমেরিকা চলে এসেছে। স্যামের মায়ের নাম খাদিজা বেগম। সে মাকে খুঁজতে থাকে আমেরিকার রাস্তায় রাস্তায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর পাবেই বা কী করে? 25-30 কোটি মানুষের দেশে এক খাদিজা বেগমকে খুঁজে পাওয়া সত্যি কঠিন। একদিন স্যাম বাসায় ছিল, এমন সময় খালেদ নামের একজন আসে জুলির সাথে মিট করার জন্য। আর এই খালেদ হলো সাবেক বয়ফ্রেন্ড। যদিও এখন তার সাথে জুলির সম্পর্ক নেই, তবুও খালেদ মাঝে মধ্যে চলে আসে তাকে উত্ত্যক্ত করতে। খালেদ জুলির সাথে একান্ত সময় কাটাতে চায়, আর এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এমন সময় স্যাম খালেদকে বলে, আপনার সমস্যা কি? আপনি এখানে এসেছেন কেন? তখন খালেদ বলে, এটা আমার আর জুলির বিষয়, তুমি এর মধ্যে এসো না। সেই সময় জুলিও স্যামকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। আর যেহেতু জুলি নিজেই স্যামকে বের হয়ে যেতে বলে, তাই বাধ্য হয়ে এক বুক কষ্ট নিয়ে বের হয়ে যায়। আসলে স্যাম জানে না জুলি ও খালেদের ভিতরে যে লীলা খেলা চলে, এই খেলা আমেরিকানদের কাছে যে কতটা নর্মাল তা যদি স্যাম জানতো তাহলে সে কষ্ট পেত না।
যাই হোক, আমেরিকার রাস্তায় তার মাকে খুঁজতে থাকে। সে ৬০-৬৫ বছরের একজন মাস্ক পরিহিত মহিলাকে দেখে মনে করে এটা তার মা। বলে, আপনি খাদিজা বেগম না? আপনার বাড়ি বাংলাদেশের পাবনা জেলায় না? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ছেলে। এরপর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু ওই মহিলার কোনো কথাই বলার সুযোগ দিচ্ছে না। মহিলা বারবার বলছে, আমি খাদিজা বেগম না। সেদিকে কর্ণপাত না করে সে তার মতো বলেই যাচ্ছে। এমন সময় সেখানে আমেরিকান পুলিশ আসে এবং এই মহিলা তার আইডি কার্ড পুলিশকে দেখিয়ে বলে, আমি খাদিজা বেগম না। কিন্তু উনি কোনোভাবেই বিশ্বাস করছে না, বরং উনি আতঙ্ক করে যাচ্ছে। মহিলা থেকে এই অভিযোগ পেয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আর মহিলাটি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তার পরিহিত মাস্ক খুলে যায় আর তার মুখ দেখে তার ভুল বুঝতে পারে যে আসলেই সেই মহিলাটি তার মা নয়। এরপর থানা থেকে সেই বাংলাদেশি দালাল সিগন্যাল স্যামকে ছাড়িয়ে আনেন। বাসায় এসে পায় জুলির গায়ে আঘাতের চিহ্ন। এটা স্যাম বুঝতে বাকি থাকে না যে এটা খালেদের কাজ। এরপর স্যাম জুলিকে নিয়ে খালেদের আস্তানায় আসে। শুরু হয় মারপিট। একে একে সবাইকে মারতে থাকে। জুলি আনন্দ পায়। সে অবশেষে স্যাম খালেদকে মারতে থাকে, এমনকি সে তার হাত ভেঙে দেয়। এটা দেখে জুলি স্যামের প্রেমে পড়ে যায়। এরপর স্যাম আর জুলি একটা সুন্দর জায়গায় ঘুরতে যায়। সেখানে জুলি স্যামকে বলে, আমি তোমাকে ভালোবাসি। স্যামও বলে, আমিও তোমাকে ভালোবাসি। আর এখান থেকেই তাদের ভালোবাসা চলতে থাকে। তারপর তারা দুজন মিলে স্যামের মাকে খুঁজতে থাকে। তো এদিকে খালেদ লোকটা তো ভালো না, সে তার রাগটা পুষতে থাকে আর দিন গুনতে থাকে কখন স্যামকে হাতে পাবে। এরপর স্যাম একটা বাংলাদেশি বীমা এজেন্সিতে যায় তার মায়ের খোঁজ নেওয়ার জন্য। সেখানে একজনকে সব কিছু খুলে বলে। কথাগুলো শুনে লোকটি বলে, আসলে খাদিজা বেগম বয়স ৬০-৬৫, এমন নামে অনেকেই আছে এখানে, কিন্তু তাদের মধ্যে থেকে আপনার মাকে খুঁজে পাওয়াটা সো টাফ। তাছাড়া আমি আপনাকে এই নামে যারা আছেন তাদের ইনফরমেশন আপনাকে দিতে পারবো না, কারণ কোনোভাবেই যদি এই খবরটি লিক হয়ে যায় তাহলে আমার চাকরি থাকবে না। তখন স্যাম বলে, ভাই আমি কাউকে বলবো না, এই তথ্যটি আপনি আমাকে দেন। ভাই শত হলেও সে তো আমার মা, তাকে খুঁজে বের করতেই হবে, আপনি প্লিজ আমাকে হেল্প করেন। এই কথাগুলো শুনে লোকটি রাজি হয় এবং খাদিজা বেগম নাম সার্চ করে মোট ৩ জনের বাসার ঠিকানা স্যামকে দেয়। এই ঠিকানায় বরাবর প্রথম জনের বাড়িতে যায় তার মাকে খুঁজতে, কিন্তু খাদিজা বেগম নামের একটা মহিলাকে পায়, তবে সে তার মা না। দ্বিতীয় জনের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে খাদিজা এই বাসায় এখন আর থাকে না। অবশেষে তৃতীয় জনের বাড়িতে স্যামও জুলি যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই বাড়িতেও খাদিজা বেগম নামে কাউকে পায় না। তবে সেখানে একটা লোকের সাথে দেখা হয়। তাকে বলে, এখানে খাদিজা বেগম নামে কেউ থাকে? লোকটি বলে, হ্যাঁ থাকতো, কিন্তু এখন সে পাশের শহরে থাকেন। মাঝে মাঝে বাজারে তার সাথে আমার দেখা হয়। কিন্তু আপনি কে? তখন স্যাম বলে, আমি তার ছেলে। স্যাম তখন লোকটিকে বলে, খাদিজা বেগম তো আমাকে বলেছিল তার একটা ছেলে আছে যার নাম রাজকুমার, সে বাংলাদেশে থাকে। এই কথা শুনে আশাহত হয়ে যায় স্যাম। জুলিকে বলে, আমি হয়তো মাকে আর খুঁজে পাবো না, হয়তো কোনো দিন তাকে আর দেখতেও পাবো না। মাকে খুঁজে পাওয়ার আর কোনো আশা আমার নেই। কথাগুলো শুনে জুলি স্যামকে সান্ত্বনা দিতে থাকে। এমন সময় স্যামের কাছে একটা ফোন আসে। তখন জানা যায় বাড়িওয়ালা মারা গেছেন। তখন জুলি আর স্যাম বাড়িতে আসে। বাড়িতে এসে প্রথমেই বলেছিলাম না যে একজন বাংলাদেশি হওয়ার সত্ত্বেও বাংলাদেশিদের প্রতি তার অনেক ক্ষোভ ছিল, কী কারণে? চলুন সেটা এবার জানা যাক। তার মৃত্যুর আগে একটা চিঠি লিখে যায় স্যামের উদ্দেশ্যে। লেখা চিঠিতে সে সুন্দরভাবে তার বিষয়ে লিখে গেছেন। সেখানে লেখা ছিল, আমার নাম খবিরউদ্দিন, আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি আমার দেশকে অনেক ভালোবাসি, কিন্তু বয়সকালে বিয়ে করিনি, তাই বাংলাদেশে আমার তেমন কেউ নেই। এ কারণে আমি আমার আমেরিকায় আমার বাড়ি গাড়ি সব তোমাকে লিখে দিয়ে গেলাম। বিনিময়ে তোমার কাছে আমার একটা অনুরোধ, মৃত্যুর পর আমার লাশটা বাংলাদেশে যে কোনো এক জায়গায় দাফন করো। আরেকটা কথা, আসলে বাংলাদেশের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তবে
খালেদকে দেখতাম বাংলাদেশি হয়েও একজন আমেরিকান মেয়েকে প্রতিনিয়ত টর্চার করত, তাই সেটা দেখে আমার কষ্ট হতো। এছাড়া তেমন কিছু না। এর বিরুদ্ধে শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য তার দেশে আসে এবং তাকে দাফন করে স্যামের বাড়ি পাবনা জেলায়। এরপর স্যাম তার বাড়িতে যায়। স্যামের বাবা তাকে দেখে তার কষ্টটা আর লুকিয়ে রাখতে পারে না। ঘরের মধ্যে থেকে স্যামের বাবা স্যামকে ডাকতে থাকে রাজকুমার বলে। স্যামের বাবা বলে, রাজকুমার এদিকে এসো। এই ডাক শুনে বুঝতে পারে না যে তার বাবা কাকে ডাকছে। তার বাবার দিকে তাকায়। তখন তার বাবা বলে, আমি তোমাকে ডাকছি বাবা রাজকুমার। তারপর স্যাম তার বাবার কাছে যায়। তখন স্যামের বাবা বলে, তোর মা তোকে রাজকুমার বলে ডাকতো। রাজকুমার নামটা তোর মায়ের ভীষণ পছন্দ ছিল। তখন স্যামের বাবা স্যামকে বলতে থাকে, কী কারণে তোর মা তোকে ছেড়ে চলে গিয়েছিল? আসলে তোমার কোনো দোষ ছিল না। যা দোষ করেছি আমি করেছি। আমি তোমার মাকে একদিন বলেছিলাম আমাদের বাড়ির পাশেই যে পুকুর আছে সেখানে যেন কোনো দিন না নামে, আর কসম দিয়েছিলাম যদি সে নামে তাহলে তার সাথে আমার তালাক হয়ে যাবে। কিন্তু একদিন তুই খেলতে খেলতে পুকুরে পড়ে যাস, আর তোকে বাঁচানোর জন্য তোর মা সেদিন পুকুরে নামে। আর যেহেতু আমি কসম দিয়েছিলাম তাই তোর মায়ের সাথে আমার তালাক হয়েছে। রাজকুমার বাবা, তুই আমাকে ভুল বুঝিস না। এরপরও তোর মা এ বাড়িতে এসেছিল একদিন তোকে দেখার জন্য, কিন্তু আমি সেদিন তাকে বলেছিলাম এই বাড়িতে যেন আর কোনোদিন তুমি না আসো। এই বাড়ি এখন তোমার জন্য হারাম, আর তুমি আমার জন্য হারাম। আর তুমি যদি আমার ছেলের সাথে কথা বলো তাহলে ছেলের মরা মুখ দেখবে, এটা আমার কসম। এই কথা শুনে তোর মা আর কোনো দিন এই বাড়িতে আসেনি, আমিও তাকে দেখিনি। বাবা রাজকুমার, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আসলে ভুল করেছি। তখন স্যাম কথা বলে শুনে বলে, আপনি যেটা করেছেন সেটা ভুল না, আপনার জ্ঞানের পরিধি কম থাকায় আপনি এটা করে ফেলেছেন। আসলে সে তার বাবার কাছ থেকে এই ঘটনা শোনার পর তার মনে পড়ে যায় সেই লোকটির কথা, যে লোকটি বলেছিল এখানে খাদিজা বেগম নামে একজন বাংলাদেশি থাকতো, তার ছেলের নাম হলো রাজকুমার। তখন সে বুঝতে পারে সে তার মাকে এবার খুঁজে পাবে। আবার আমেরিকায় চলে আসে এবং ওই লোকটির কাছে যায়। তখন লোকটি বলে, আসলে খাদিজা বেগমের সাথে আমার বাজারে দেখা হয়েছিল। আমি তাকে তোমার কথা বলেছিলাম যে বাংলাদেশ থেকে স্যাম নামে তোমার ছেলে তোমাকে খুঁজতে এসেছে। এ কথা শোনার পর তোমার মা আর কথা বলে নাই, সেখান থেকে চলে যায়। পরে জানতে পারি উনি আমেরিকা ছেড়ে একেবারে বাংলাদেশে চলে গেছে। তখন স্যাম বলে, বাংলাদেশের কোথায় গেছে বলতে পারেন? লোকটি বলে, কোথায় গেছে শিওর বলতে পারি না, তবে বাংলাদেশের বান্দরবনের এই ঠিকানা থেকে তার প্রায় চিঠি আসতো। সিদ্ধান্ত নেয় সে বাংলাদেশে আসবে যে কোনো মূল্যে। তার মাকে সে একবার হলেও দেখতে চায়। এরপর জুলির কাছে আসে, তাকে বলে, দোয়া করে জুলি, আমি যেন সত্যি সত্যি এবার আমার মাকে খুঁজে পাই। জুলি তখন বলে, আমি যাব তোমার সাথে? তখন স্যাম বলে, আগে মাকে খুঁজে পাই, তারপর আমি এসে তোমাকে সঙ্গে নিয়ে যাব। জুলি বলে, ইনশাল্লাহ। এরকম দেশে চলে আসে আর ওই ঠিকানা বরাবর চলে যায়। তার মাকে খুঁজতে অবশেষে খুঁজে পায় সেই বাড়িটি বান্দরবনের পাহাড়ের চূড়ায়। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, মনোনীত একটি স্থান। স্যাম যখন বাড়িতে পৌঁছায় তখন সে শুনতে পায় ভেতরে তার মা কোরআন তেলাওয়াত করছে। এটা শুনে তার মনটা শীতল হয়ে যায়। আস্তে আস্তে তার মায়ের ঘরের দরজার সামনে যায় আর কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি আপনার রাজকুমার, আপনার ছেলে আম্মা। আমি শুধু আপনার এক নজর দেখার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনার একটু আদর খাওয়ার জন্য আমি আপনার কোথায় কোথায় খুঁজেছি আম্মা। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছি। আমার সাথে একটু কথা বলেন না আম্মা। আব্বা আপনাকে না বুঝে আপনার সাথে যে অন্যায় করেছে তার জন্য আপনার কাছে ক্ষমা চেয়েছে। আপনি তাকে ক্ষমা করে দেন আম্মা। আপনি চলেন আম্মা, আপনি আমার সাথে আবার বাড়িতে ফিরে চলেন। তখন ও প্রান্ত
থেকে তার আম্মা বলে, আপনার সাথে আমার কথা বলার অনুমতি নেই, আপনি চলে যান। এরপর স্যাম বলে, বুঝেছি, আপনি এখনও আব্বার সেই কসম ধরে বসে আছেন। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি আব্বাকে আনতে। আব্বা এসে আপনাকে নিয়ে যাবেন। আমি যাচ্ছি আম্মা, তবে আমি না আসা পর্যন্ত আপনি এখান থেকে কোথাও যায়েন না। আমার ছেড়ে যায়েন না আম্মা, আর আপনাকে হারাতে পারবো না আম্মা। আমি যাব, আর আব্বাকে সাথে করেই নিয়ে আসবো। এরকম হাসি মুখে তার আব্বাকে আনতে বাড়িতে যাচ্ছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার বুকে গুলি করে খালেদ। এভাবে পরপর 3টা গুলি করে সেখান থেকে খালেদ চলে যায়। গুলির আওয়াজ শুনে স্যামের মা ভেতর থেকে বের হয়ে আসে। বিশ্বাস করেন ভাই, পুরো সিনেমা যে দৃশ্যগুলো দেখানো হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই দৃশ্যটি, যেখানে শাকিব খানের লুক ছিল এক কথায় অসাধারণ। এই 10 সেকেন্ডের শাকিব খানের এক্সপ্রেশন দিয়েছে, পুরো ফাটিয়ে দিয়েছে। যাই হোক, মাকে দেখে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, একটু কাছে আসেন না আম্মা, আপনাকে দু চোখ ভরে দেখি। আর একটু কাছে আসেন না আম্মু, আপনার হাতটা একটু ধরি। আর একটু কাছে আসেন না। এই বলে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।